Hey guys, what's up? Welcome back to another interesting video of stress free studies. Class 11 এর সেকেন্ড সেমিস্টার ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো তো সেগুলো অতি অবশ্যই দেখে নাও। আমরা আগে দ্য গার্ডেন পার্টি কভার করে নিয়েছি, আমরা দ্য ঘোষ ব্রাহ্মণ কভার করে নিয়েছি। আজকে আমরা মাই লাস্ট ডাচেস কভার করব। তো আগে সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তারপরে এই ভিডিওটা চাইলে দেখতে পারো। উপর আই বাটনে লিঙ্ক আছে, সেখান থেকে ক্লিক করে তোমরা দেখতে পারো। এবার আজকের মাই লাস্ট ডাচে স্টার্ট করার আগে একটা কথা বলতে চাই। অনেকে তোমরা মেসেজ করছিলে যে অনলাইন ক্লাসেস ব্যাপারে। অনলাইন ক্লাসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে, আমাদের বেশ কিছু ক্লাসেসও হয়ে গেছে। তোমরা সেখানে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিওস পেয়ে যাবে, বোর্ড ওয়ার্কের পিডিএফ পেয়ে যাবে এবং নোটসও সেই অ্যাপেতেই আমাদের আপলোড করা হয়। কাস্টমাইজড আমাদের অ্যাপ রয়েছে স্ট্রেস ফ্রি স্টাডিজের। তোমরা যারা অনলাইন ক্লাসে জয়েন করতে চাও, নিচে স্ক্রোল হওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকে আমরা পড়বো মাই লাস্ট ডাচেস। কার লেখা? রবার্ট ব্রাউনিং এর লেখা। এবার রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মোনোলগের জন্য ফেমাস। রবার্ট ব্রাউনিং মাই লাস্ট ডাচেসটা এটা একটা ড্রামাটিক মোনোলগের উদাহরণ। এর আগে সিলেবাসে যেটা ছিল, মানে ক্লাস 11-এর আগে যেটা ছিল, ওটা ড্রামাটিক মোনোলগ ছিল না। রবার্ট ব্রাউনিং কিসের জন্য ফেমাস সেটা আমরা এই চ্যাপ্টারে দেখব। সব থেকে ফেমাস কবিতাগুলোর মধ্যে একটা। চলো দেখি। রবার্ট ব্রাউনিং এর জন্ম হয় 1812 সালে এবং মৃত্যু 1889 সালে। উনি একজন ফেমাস ভিক্টোরিয়ান পোয়েট ছিলেন এবং ড্রামাটিক মোনোলগের জন্য ফেমাস ছিলেন। তাই বারবার বলছেন ড্রামাটিক মোনোলগ কি, ড্রামাটিক মোনোলগ কি। আমি বোঝাবো, সব বোঝাবো ড্রামাটিক মোনোলগ কি। অ্যান্ড সাইকোলজিক্যাল পোর্ট্রেচার। হিজ ওয়ার্কস অফেন এক্সপ্লোর হিউম্যান ক্যারেক্টার্স অ্যান্ড morality, delving deep into the minds of his speakers to reveal complex emotions and motives. তার মানে রবার্ট ব্রাউনিং এর যে ক্যারেক্টারগুলো হয় ওগুলো সিম্পল ক্যারেক্টার হয় না। রবার্ট ব্রাউনিং এর কবিতাগুলো একটা ইমোশনাল এবং হিউম্যান মোটিভসের ওপর একটা বিশাল বড় থিম থাকে। সাম অফ হিজ মোস্ট ফেমাস পোয়েমস ইনক্লুড, বেশ কিছু ফেমাস পোয়েমসগুলোর মধ্যে আমরা আজকে যেটা পড়বো, মাই লাস্ট ডাচেস, পোরফিরিয়াস লাভার আমার খুব প্রিয়, দ্য পাইট পাইপার অফ হ্যামলিন, এই সমস্ত কিছু ছিল। এবার রবার্ট ব্রাউনিং বিয়ে করেছিল একজন ফেমাস পোয়েটেসকে, যার নাম ছিল এলিজাবেথ ব্যারেট। পরে বিয়ে করার পর হয়েছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। ঠিক আছে, তারা দুজনে একটা কি বলবো, সেই সময়কার সব থেকে ফেমাস পোয়েট কাপল ছিল। এবার ব্রাউনিং আলোচনা করা হচ্ছে, বাট মানে এলিজাবেথকে আলোচনা করা হবে না, এটা হয় না। তো চলো একটু পার্সোনাল লাইফের ব্যাপারেও ব্রাউনিং এর জেনে নেওয়া যাক। ম্যারেজ টু এলিজাবেথ ব্যারেট। এবার in 1845 ব্রাউনিং মেট দ্য পোয়েট এলিজাবেথ ব্যারেট, 6 years সিনিয়র। ব্যারেটের থেকে, মানে ব্যারেট ব্রাউনিং এর থেকে 6 বছর বয়সে বড় ছিল। এবার তোমরা এখান থেকে পড়ে নিতে পারো, আমি তোমাদের ছোট্ট করে বোঝাচ্ছি তোমাদের ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি রবার্ট ব্রাউনিং নিজে একজন ফেমাস পোয়েট ছিলেন, ঠিক আছে। এবার সেই সময়ে যখন ব্রাউনিং এর সাথে মানে এলিজাবেথের সাথে রবার্ট ব্রাউনিং এর, সেই সময় কিন্তু রবার্ট ব্রাউনিং ফেমাস ছিলেন না। দ্যাটস ওয়াই তাদের বিয়েতে একটা মেজর প্রবলেম এসেছিল। আর ভিক্টোরিয়ান এরায় একটা সোসাইটাল অবস্ট্যাকল ছিল, বড় রকম সোসাইটাল অবস্ট্যাকল ছিল। কি ছিল না, জেনারেলি বিয়েটা সেম ক্লাস সেম সোসাইটি দেখে হতো। এটা আমাদের ইন্ডিয়াতে আজকেও চলে। এবার এলিজাবেথ ব্যারেটের বাবার 12খানা ছেলে মেয়ে ছিল। এলিজাবেথ ব্যারেটের বাবা ঠিক করলো যে আমি আমার ছেলে মেয়ের কারোর সাথে বিয়ে দেবো না, কই আপনার লায়কই নেই, এরম টাইপের ব্যাপার দিয়ে। এবার ভাই বিয়ে করছে, মানে রিলেশনে আছে, তাহলে বিয়ে করতে চায়। এবার বিয়ে তাহলে কি উপায়? পালিয়ে বিয়ে। তারা পালিয়ে বিয়ে করলো এবং অ্যাজ ইউজুয়াল এলিজাবেথের বাবা কিন্তু এলিজাবেথকে আর মানলো না, তাকে তার বাড়ি থেকে সম্পত্তি থেকে পুরো বেদখল করে দিল। তারপর তারা লুকিয়ে বিয়ে করলো, ঠিক আছে। লুকিয়ে বিয়ে করার পর এবার বলে না, হর কামিয়াব আদমিকে পিছে কিসি না কিসি औरत का हाथ होता है, ভাই এর উল্টো ব্যাপারটাও হয়। দ্যাট মিনস कोई औरत के कामयाबी के पीछे भी किसी न किसी मर्द का हाथ होता है। এবার এলিজাবেথ ব্যারেট কি করতো, রবার্ট ব্রাউনিং এর সাথে যখন রিলেশনশিপ ছিল তখন এলিজাবেথ
রবার্ট ব্রাউনিং এর জন্য কি করতো, চিঠি লিখতো, কিছু কবিতা লিখে রেখেছিল। বিয়ের পর রবার্ট ব্রাউনিংকে যখন এলিজাবেথ দেখায়, তো সেই কবিতাগুলো রবার্ট ব্রাউনিং জোর করে পাবলিশ করায়, ঠিক আছে। এবং তারপর এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং প্রচুর ফেমাস হয়ে গেল, ওই যে বললাম দেখো। এবার ইভেন এতটাই ফেমাস হয়েছিল যে 1850 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মারা যাওয়ার পর পোয়েট লরিয়েট হওয়ার জন্য কন্টেন্ডেন্ট ছিলেন একজন। এতটা দূরে নিয়ে গেছিল, সে হয়নি আলাদা ব্যাপার, তখন সেই সময় লর্ড টেনিসনকে পোয়েট লরেট বানানো হয়েছিল। আর সব থেকে আমার একটা ভালো জিনিস যেটা লাগে, এলিজাবেথ ব্যারেট এবং রবার্ট ব্রাউনিং এর একটা সন্তান হয়েছিল, একটা ছেলে ছিল, তার ডাক নাম ছিল পেন, ঠিক আছে। এটা আমার খুব কিউট লাগে বেশ। দুজনেই পোয়েট পোয়েটেস, তাদের সন্তান, তার নাম পেন। ওকে, চলো এবার নেক্সট আমরা কবিতার দিকে এগোই। কবিতাটা কয় পাবলিশ হয়, 1842 সালে রবার্ট ব্রাউনিং এর কালেকশন ড্রামাটিক লিরিক্সের মধ্যে পাবলিশ হয়। এটা জনরা হচ্ছে ড্রামাটিক মোনোলগ। ড্রামাটিক মোনোলগ আমি বোঝাবো আমি। এটা রাইম স্কিম হচ্ছে, এটা 28টা কাপলেটসে লেখা, কাপল থেকে কাপলেটস। দু লাইনের যখন ছন্দ থাকে, মানে দুটো লাইন পরপর যখন রাইম করবে, সেটাকে বলা হয় কাপলেটস, ঠিক আছে। এ এ বিবি, আমরা ফার্স্ট সেমেও কাপলেটস দেখেছি, ঠিক আছে। চলো নেক্সট দেখি। মেজর থিম, মেজর থিমগুলো যেগুলো রয়েছে, পাওয়ার অ্যান্ড কন্ট্রোল, অবজেক্টিফিকেশন, ওনারশিপ, জেলাসি আর মেসোজিনি। এবার এইখানে ড্রামাটিক মোনোলগে মানে আমরা এইটাই বেস করে যে ক্যারেক্টারটা দেখতে পাবো, যে ডিউককে দেখতে পাবো, এই ডিউক হচ্ছে এ প্যাট্রিয়ার্কাল সোসাইটিকে রিপ্রেজেন্ট করে, পুরুষতান্ত্রিক সমাজকে রিপ্রেজেন্ট করে। এর মধ্যে পাওয়ারের ভীষণ খিদে রয়েছে, এ কন্ট্রোল করতে চায় সবাইকে। এর মধ্যে একটা ওনারশিপ ভাব রয়েছে, মানে হাম তো হাম হ্যাঁ বাকি সব ভাই পানি কাম হ্যাঁ। আর ইভেন সে জেলাসও রয়েছে প্রচুর। এই সমস্ত পয়েন্টগুলো আমরা এই স্পিকারের বা ডিউকের মধ্যে দেখতে পাই। সেটিংটা বোঝো, সেটিংটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটিং যদি না বোঝো তাহলে কিন্তু পরীক্ষায় ফেঁসে যাবে। আর এমসিকিউ নয় ভাই, রিটেন আছে। দেখো, এই কবিতাটা অ্যাকচুয়ালি ইটালিয়ান রেনেসাঁয়ের সময়ে লেখা, ন্যারেটেড বাই আ ফিকশনাল ডিউক অফ ফেরারা। ফিকশনাল ডিউক তো বটে, এটা দেখনদারি, বাট এই হিস্টোরিক্যাল কনটেক্সট কিন্তু রয়েছে। সব বলছি, এই ইন্সপিরেশন, হিস্টোরিক্যাল ইন্সপিরেশনটা কোত্থেকে আসে না, অ্যালফোনসো দ্য সেকেন্ড। এই অ্যালফোনসো দ্য সেকেন্ডকে হি ওয়াজ দ্য ফিফথ ডিউক অফ ফেরারা। আমরা কেন এত কিছু জানছি সেই সমস্ত কিছু বলবো তোমাকে আমি। হু ইন 1588, সরি 1558, অ্যাট দ্য এজ অফ 24, 24 বছর বয়সে একজনকে বিয়ে করে। সেই মেয়েটার নাম হচ্ছে লিউক্রেজিয়া। অ্যালফোনসো দ্য সেকেন্ড লিউক্রেজিয়া বলে একটি মেয়েকে বিয়ে করে 24 বছর বয়সে। সেই মেয়েটির তখন বয়স 13 বছর। এ হচ্ছে গ্র্যান্ড ডিউক অফ টাস্কানির মেয়ে। এবং এই আমাদের ডিউক অ্যালফোনসো দ্য সেকেন্ডের ফার্স্ট ওয়াইফ লিউক্রেজিয়া ডি মেডিচি পুরো নাম, এ অদ্ভুতভাবে মারা যায়। কিভাবে মারা যায় কেউ জানে না, অনেকে সন্দেহ করে সুইসাইড, অনেকে সন্দেহ করে মার্ডার। বাট লিউক্রেজিয়া ডায়েড অন 21 এপ্রিল 1561 অ্যাট দ্য এজ অফ 17। 13 বছর বয়সে বিয়ে হলো, 17 বছর বয়সে মারা গেল। দ্য ডিউক দেন ইন 1564, 61তে ওয়াইফ মারা গেল, 64তে আবার বিয়ে করতে চাইছে। ভাইয়ের শখ বিশাল, আবার বিয়ে করবো, বউ মরে গেছে, ঠিক আছে, আবার বিয়ে করবো। দিয়ে শর্ট দ্য হ্যান্ড অফ বারবারা, বারবারা বলে একটি মেয়ের সাথে বিয়ে করতে চায়। ডটার, একে ছিল ডটার অফ দ্য হোলি রোমান এম্পায়ার ফার্ডিনান্ড দ্য ফার্স্ট অ্যান্ড দ্য সিস্টার অফ দ্য কাউন্ট অফ টাইরল ফার্ডিনান্ড দ্য সেকেন্ড। তাহলে ফার্ডিনান্ড দ্য ফার্স্টের মেয়ে এবং ফার্ডিনান্ড দ্য সেকেন্ডের বোন, ঠিক আছে। এই ফার্ডিনান্ড দ্য সেকেন্ডকে হি ওয়াজ দ্য কাউন্ট অফ টাইরল। দ্য কাউন্ট ওয়াজ ইন চার্জ অফ অ্যারেঞ্জিং দ্য ম্যারেজ। এবার এই কাউন্টেরই দায়িত্ব ছিল, মানে ওর দাদার দায়িত্ব ছিল যে বোনের বিয়ে দেওয়ার। দ্য চিফ অফ হিস এনকাউন্টারেজ নিকোলাস মাদ্রুজ ওয়াজ হিস কুরিয়ার। মানে বিয়ের জন্য যে মেসেঞ্জার হয়, সেই মেসেঞ্জার বা বার্তা প্রেরক ছিল কে, নিকোলাস মাদ্রুজ নামে এক লোক। একে কে পাঠায়, কাউন্ট পাঠায়, যাও তুমি ওখানে গিয়ে বিয়ের কথাবার্তা এগিয়ে এসো, তারপর আমি দেখছি। মাদ্রুজ ইজ প্রিজিউমেবলি দ্য পার্সন অ্যাড্রেসড বাই দ্য ডিউক। এবার এইখানে একটা কথোপকথন দেখতে পাবো। কথোপকথন, কথোপকথন বলা ভুল হবে। কেন ভুল হবে বলছি।
এরপরে এক্ষুনি বোঝাবো ড্রামাটিক মোনোলগ, তখনই ক্লিয়ার হবে। তো যার সঙ্গে ডিউক কথা বলছে সেইটা হয়তো এই নিকোলাস মাদ্রুজ, যে বিয়ের কথা বলতে এসছে। এবার স্যার এতক্ষণ তো ড্রামাটিক মোনোলগটা কি তোমাকে এবার আমি বোঝাই। ড্রামাটিক মোনোলগ হচ্ছে একটা টাইপ অফ পোম, এক ধরনের কবিতা, যেটায় একটা সাইলেন্ট, এক বা একাধিক সাইলেন্ট লিসনার থাকবে, তাদের থটস ফিলিংস রিভিল হবে, ঠিক আছে। একটা সিঙ্গেল ক্যারেক্টার কথা বলবে, একটা স্পিকার থাকবে, একটা এক বা একাধিক সাইলেন্ট লিসনার থাকবে। ভালো করে বোঝো, আমরা যখন কোনো ক্লাস করি, ঠিক আছে, সাপোজ আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, আমি তোমাকে পড়াচ্ছি, ঠিক আছে। এবার হয়তো আমার রুমের বাইরে দিয়ে কেউ একজন যাচ্ছে, রুমের পর্দা দরজা জানলা সব বন্ধ, কেউ একজন লোক যাচ্ছে। এবার সে হঠাৎ করে আমার একার গলা শুনতে পেল, ভালো করে বোঝো, সে আমার একার গলা শুনতে পেল। সে কি হবে, লোকটা পাগল নাকি একা একা ঘরের মধ্যে বকে যাচ্ছে? বাট সে যদি ভালো করে শুনে আমার কথাগুলো, তাহলে সে বুঝতে পারবে আমি একা একা ভাঁট বকছি না, আমি আমি কারোর উদ্দেশ্যে বলছি, আমার কথা কেউ শুনছে। এটাই ড্রামাটিক মোনোলগ। এবার কেন রবার্ট ব্রাউনিং ড্রামাটিক মোনোলগ লিখতে গেল? রবার্ট ব্রাউনিং অ্যাকচুয়ালি ড্রামা লিখতে খুব ভালোবাসতো। এবার সেই সময়কার পাবলিক, ভিক্টোরিয়ান এরার পাবলিক, তখন তারা ড্রামাকে অতটা গুরুত্ব দিত না, অত সময় নেই। তুমি এখন দেখো না, তুমি শর্টস বেশি দেখো না লং ভিডিওস বেশি দেখো? অবভিয়াসলি শর্টস বেশি দেখো, মানে শর্ট টাইমে তোমার বেশি এন্টারটেনমেন্ট চাই। ঠিক সেই রকম জিনিসটা তখন ছিল। মানুষ তখন নভেলের দিকে ঝুঁকছে, শর্ট স্টোরির দিকে ঝুঁকছে, আর কবিতার দিকে ঝুঁকছে। এবার ভাই ভালোবাসা নাটকের প্রতি লিখতে হবে কবিতা, কেননা পাবলিক তাই চাইছে। আমি পাবলিকের পছন্দ মতো না লিখি, তাহলে পাবলিক আমার কত জিনিস পছন্দ করবে না, আমার লেখালেখি বিক্রি হবে না। দ্যাটস ওয়াই ওই দুটোর একটা ফিউশন এলো রবার্ট ব্রাউনিং এর কবিতার মধ্যে, সেটা কি ড্রামাটিক মোনোলগ, ঠিক আছে। স্পিকার একজন থাকবে, লিসনার বা লিসনার্সরা সাইলেন্ট থাকবে। কি ফিচার কি কি থাকে? সিঙ্গেল স্পিকার থাকে, সাইলেন্ট লিসনার থাকে, ক্যারেক্টারের রিভিলেশন হবে, মানে যে ক্যারেক্টারটা কথা বলছে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রিভিল হবে। দেখো, আমি এই একটা টেক্সট তোমাকে বিভিন্ন টিচার বিভিন্ন রকম ভাবে পড়াবে, আমি তোমাকে পড়াচ্ছি যখন, আমি যতই চাই আমার পার্সোনাল সেলফটাকে আমি সরিয়ে রেখে পড়াবো, পসিবল নয়। আমার পড়ানোর মধ্যেও আমার পার্সোনাল সেলফটা কিন্তু ঝলকানি দেবে। ঠিক সেরকমই স্পিকারের মধ্যেও তার রিভিলেশন অফ ক্যারেক্টারটা ডেফিনেটলি আসবে। সাইকোলজিক্যাল ডেপথ, এখানে আমরা কিছু সাইকোলজিক্যাল ডেপথ দেখতে পাবো, কিছু সাইকোলজিক্যাল থিং দেখতে পাবো, ন্যারেটিভ মোমেন্ট থাকবে, এই সমস্ত কিছু হচ্ছে ড্রামাটিক মোনোলগের ক্যারেক্টারিস্টিক্স। এবার চলো কবিতাটার দিকে আমরা এগোই। কবিতাটা শুরু করার আগে কটা কথা বলি। অনলাইন ক্লাসেসের অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে সেই ক্লাসেস জয়েন করতে পারো, নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আর তাছাড়াও যারা অনলাইন ক্লাস করবে না, নো ওয়ারিজ, ভিডিওস আসছে। ইভেন প্রত্যেক সোমবার আমরা বলেছি রাত্রি 9:30 থেকে লাইভ ক্লাসেস করব সেকেন্ড সেমিস্টারের জন্য। প্রত্যেক কিছু আলোচনা করব সেখানে, টেক্সট আলোচনা করব, গ্রামার আলোচনা করব, রাইটিং আলোচনা করব, নোটসও পর্যন্ত আলোচনা করব। আমি আমার দিক থেকে আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, ঠিক পরীক্ষার আগে তোমাদের আমি যেরকমভাবে বুঝিয়েছিলাম। ওকে, চলো এবার কবিতাটা স্টার্ট করি। দেখো কবিতাটা শুরুর আগেই কবিতা ছাড়াই একটা শব্দ লেখা রয়েছে, ফেরারা। ওই যে বললাম ডিউক অফ ফেরারা, সেখানে দেখো এই ফেরারা শব্দটা লেখা রয়েছে। এই ফেরারা জিনিসটা কি হলো? এটাকে বলা হয় এপিগ্রাফ। এটা লিখে রেখে দেবে, এটাকে বলা হয় এপিগ্রাফ। এপিগ্রাফ কি জিনিস? আমি কোনো জিনিস, কোনো কবিতা আমি লিখছি, বা আমি কোনো হয়তো গদ্য লিখছি, বা কোনো বই লিখছি, সেই বই লেখার আগে আমি যদি অন্য কোনো শব্দ বা কোনো ফ্রেজ বা কোনো কবিতার বা গল্পের লাইন উল্লেখ করে আগে লিখে দিলাম, কেন না সেটা আমার কবিতা বা গল্প বা বইটাকে জাস্টিফাই করে, বা আমার কবিতা বা গল্পের থিম হচ্ছে ওই লাইনটা বা ওই ফ্রেজটা বা ওই সেন্টেন্সটা বা ওই শব্দটা, বুঝতে পারলাম? সেটাকে বলে এপিগ্রাফ। তাহলে এই যে এপিগ্রাফ যদি না থাকতো, তাহলে হয়তো কবিতার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমরা এত কিছু জানতে পারতাম না। দ্যাটস ওয়াই এপিগ্রাফ ইজ ইম্পর্টেন্ট। চলো এবার কবিতাটা শুরু করা যাক।
বলছে দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল লুকিং অ্যাজ ইফ শি ওয়ার অ্যালাইভ। দেখো, ফার্স্ট পার্সন ন্যারেটিভ, কথা গল্প শুরু হয়ে গেছে। কি বলছে? একটা ছবি আমরা দেখতে পাবো, একটা ছবি দেখতে পাবো, ঠিক আছে? দেওয়ালের মধ্যে আর ছবি টাঙানো আছে, এই যে দেখো না, এই যে আমার লাস্ট ডাচেস। ডাচেসটা কাকে বলে? ডাচেস হচ্ছে ডিউকের ওয়াইফকে ডাচেস বলে। আমরা ফার্স্ট সেমে পড়েছি ডিউক, ইটালি ফ্রান্স এদের রাজাদের ডিউক বলা হয়, তো ডিউকের ওয়াইফ হচ্ছে ডাচেস, কিং এর ওয়াইফ কুইন, ডিউকের ওয়াইফ ডাচেস। তো দ্যাটস মাই লাস্ট ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল, এই যে দেখছেন, এই যে ছবিটা টাঙানো রয়েছে, এটা আমার লাস্ট ডাচেসের ছবি। যা দেখে দেখুন না, যেন মনে হচ্ছে না জ্যান্ত, জীবন্ত একদম মনে হচ্ছে না। আই কল দ্যাট পিস আ ওয়ান্ডার নাও, Fra Pandolf's hands worked busily a day, and there she stands. এই কথাগুলো কাকে বলছে? মেবি মাদ্রুজকে বলছে, যে মাদ্রুজ বিয়ের জন্য কথা বলতে এসেছে। কার সাথে বিয়ের জন্য? ডিউকের সাথে বারবারার বিয়ের জন্য, ঠিক আছে? আমি চেষ্টা করছি যতটা সিম্পলি বা যতটা ভালোভাবে বোঝানো যায়। এই যে দেখছেন, এটা আমার লাস্ট ডাচেস, মাদ্রুজকে বলছে ডিউক, এটা আমার লাস্ট ডাচেস। দেখুন পেন্টিংটা টাঙানো রয়েছে। আর ভাই ফ্রা প্যান্ডলফ কি সুন্দর এঁকেছে, একটা পুরো দিন ধরে এঁকেছে, যেন মনে হচ্ছে এই যে দেখো আজকেও দাঁড়িয়ে রয়েছে এখানে। ফ্রা প্যান্ডলফ কি? ফ্রা হচ্ছে কোনো সন্ন্যাসী। কোয়েশ্চেন আসছে না, ছবি আঁকাতে ভাই সন্ন্যাসীকে ডাকলো? বলছি সন্দেহভাজন রাজা। এর ডাউট আছে মাথায়, ডাউট নয় সন্দেহ, ঠিক আছে? এই সন্দেহ জেলাসি, নর্মাল সন্দেহ না, এটা জেলাসি। এটা যদি অন্য কোনো পেন্টারকে আনা হয়, সে যদি আমার ওয়াইফের দিকে কোনো উল্টোপাল্টা নজরে তাকায়, তার সাথে যদি ফ্লার্ট করে, ওই জন্য সন্ন্যাসীকে ডাকলো। সন্ন্যাসী মানুষ ভাই, ওর সাথে ফ্লার্ট ফ্লার্ট মারবে না। ওয়েল প্লিজ ইউ সিট অ্যান্ড লুক অ্যাট হার, একটু বসে দেখুন না। উইল ইউ প্লিজ সিট অ্যান্ড লুক অ্যাট হার, একবার বসুন না, বসে দেখুন ছবিটা। আই সেড ফ্রা প্যান্ডলফ বাই ডিজাইন ফর নেভার রেড স্ট্রেঞ্জার্স লাইক ইউ দ্যাট পিকচার্ড কাউন্টেনেন্স। ওই যে এই ফ্রা প্যান্ডলফের ডিজাইন, এই ফ্রা প্যান্ডলফের এই ছবি, ভাই সবাই এটা দেখতে পায় না, স্ট্রেঞ্জার্সরা এটা দেখে না, মানে স্ট্রেঞ্জার্সদের দেখার অনুমতি নেই। আমি আপনাকে দেখার অনুমতি দিয়েছি। মানে বউ মরে গেছে, তার আগের ওয়াইফ মারা গেছে, সেই ওয়াইফের ছবি কাউকেও দেখতে দেয় না, ঠিক আছে? কেন? নজর লাগিয়ে দেয় যদি, উল্টো পাল্টা ভাবে যদি তাকায়, তাই না? যদি কোনো খারাপ নজরে দেখে তখন, তাহলে বুঝতে পারলাম কেমন সাইকোপ্যাথ লাভার। এই কি বলছে দেখো, দ্য ডেপথ and passion of its earnest glance, but to myself they turned. Sin none puts by the curtain I have drawn for you, but I. এখানে এই যে একটা পর্দা টাঙানো রয়েছে ছবিটাতে, মানে ছবিটা রয়েছে, ছবিটার ওপর কি হয়েছে, পর্দা টাঙানো রয়েছে। মানে ওয়াইফটা মারা গেছে, তার ছবিটাকেও পর্দা দিয়ে ঢাকা দিয়ে রাখা রয়েছে, যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ নজর না লাগিয়ে দেয়, যাতে কেউ খারাপ নজরে না দেখে। সাইকোপ্যাথ লাভার। ইভেন বলছে আমি কারো ওই পর্দাটা আবার আমার ছাড়া কারো সরানোর অধিকার নেই, আমি আপনার জন্য পর্দাটা সরালাম, ঠিক আছে? আমি কারোর জন্য সরাই না, আমি আপনার জন্য পর্দাটা সরালাম। and seemed as they would ask me if they trust how such a glance came there. এই জায়গাটা বোঝো, লোকজন যদি দেখে তাহলে ভাববে, ওরা ভাবতেই পারে, ওরা কি ভাববে, এইরকম গ্লান্স, এরকম দৃষ্টি এলো কি করে? তার মানে আরেকটু পরেই দিয়ে এক্সপ্লেন করছি। নট দ্য ফার্স্ট আর ইউ টু টার্ন অ্যান্ড আস্ক দাস, স্যার। শুধু আপনার মাথাতেই প্রথমে কথাটা আসেনি, সামনে জন কিচ্ছু বলেনি, কিন্তু চুপচাপ বসে আছে। ডিউক এসছে, ওকে বসিয়েছে, ওকে দেখাচ্ছে, একাই বকে আছে। আপনার মাথাতেও আসতে পারে যে ওর এত এই দৃষ্টি এলো কি করে, এ এত আর্নেস্টলি তাকাচ্ছে কি করে।
Actually, sir, it was not her husband's presence only called the spot of joy into the Duchess' cheek. এবার আপনার মাথাতে আসতেই পারে, ডিউক বলছে আপনার মাথাতে আসতেই পারে যে ওর গালটা এত ব্লাশ করছে কেন, ওর চোখটা এত মায়াবী লাগছে কেন। কারোর মাথায় আসেনি, ওর মাথাতেই এসছে, ওই ওকে বলছে যে তোমার মাথায় হয়তো আসতে পারে, বাকিদের মাথাতেও হয়তো আসতে পারে যে ওর চোখে এত সুন্দর গ্লান্স এলো কি করে, ওর গালে ব্লাশ এলো কি করে। বলছি কি দেখো, ইট ওয়াজ নট হার হাজব্যান্ডস প্রেজেন্স অনলি, না না, ওর হাজবেন্ড ওখানে ছবিটা আঁকার সময় থাকার জন্য এই ব্লাশটা আসেনি। মানে হয়তো সামনে জন ভাবতে পারে যে হাজবেন্ড সামনে দাঁড়িয়ে ছিল, হাজবেন্ডকে দেখে হয়তো সে ব্লাশ করেছে, তা নয়, হাজবেন্ডের জন্য ব্লাশ করেনি। পারহ্যাপস Frau Pandolf chanced to say, her mantle laps over my lady's wrist too much. সন্ন্যাসী ডেকেছে, তাকেও সন্দেহ করছে। কিরকম সন্দেহভাজন হাজবেন্ড দেখো, যে হয়তো ফ্রা প্যান্ডলফ আমার ওয়াইফকে বলেছে যে আপনার ম্যান্টেল পিসটা, মানে ম্যান্টেল মানে আলখাল্লা, আগেকার দিনে যেটা যে পোশাকগুলো হতো সেটাকে ম্যান্টেল বলা, তা আপনার ওর ওর ম্যান্টেল পিসটা হয়তো কবজি থেকে রিস্ট থেকে একটু উঠে গেছিল, তাতে হয়তো এই স্কিনটা এতটা দেখা যাচ্ছিল, সেটাই হয়তো প্রশংসা করে দিয়েছে যে আপনার রিস্টটা কি সুন্দর, আপনার গায়ের রংটা কি সুন্দর, তাই না? আর না হলে অর পেইন্ট মাস্ট নেভার হোপ টু রিপ্রোডিউস দ্য ফেন্ট হাফ ফ্লাশ দ্যাট ডাইজ অ্যালং হার থ্রোট। আর না হলে হয়তো ফ্রা প্যান্ডলফোকে এটা বলেও ফ্লার্ট করছিল যে আপনার গলার কাছে যে আপনার কমপ্লেকশন আছে, এই আপনার যে শ্বেতশুভ্র গায়ের রং, ওহ, কোনো রঙের ক্ষমতা নেই এই রংটাকে হুবহু নামিয়ে দেবে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। হয়তো ফ্রা প্যান্ডলফ ওরকম ভাবে ফ্লার্ট করেছে, ওই জন্য আমার বউ হেসেছে, আমার জন্য হাসেনি, আমার জন্য হাসেনি। Such stuff was courtesy, she thought, and cause enough for calling up that spot of joy. এগুলো কার্সি, এগুলো সম্ভ্রান্ত, এগুলো সভ্যতা। ও ভাবতো, আমি ভাবি না, ও ভাবতো। ওই জন্যই তো ওর মুখে হাসিটা এলো, মানে প্রশংসা করলো, ও লজ্জা পেলো, প্রশংসা করলে লজ্জা পায়, এটাই তো সভ্যতা। কেউ তোমার প্রশংসা করলো, আহা তোমাকে কি সুন্দর লাগছে দেখতে, আছে হাত বেরো এখান থেকে, এরকম তো নয়। সে প্রশংসা করলে আমরা খুশি হই। ওই জন্য ডিউক বলছে যে হয়তো তার প্রশংসাটা করলো, ওই জন্য লেডি লাভ আমার ওয়াইফ লজ্জা পেয়ে গেল। Soon she had a heart, how shall I say, ওর মনটা না, আমি কি বলবো তোমায়, টু সুন মেড গ্ল্যাড, খুব সহজে খুশি হয়ে যেত গো, টু ইজিলি ইমপ্রেসড, খুব তাড়াতাড়ি ইমপ্রেস হয়ে যেত খুব সহজে। she liked whatever she looked on, যা দেখতো ওর তাই ভালো লাগতো, and her looks went everywhere, চারিদিকে ওর চোখ যেত ভাই। কিরকম ডমিনেশন চিন্তা করো, ও যা দেখতো সব ভালো লাগতো, সে সব দিকে তাকাতো, এ আবার কিরকম অদ্ভুত জিনিস। মানে এখানে দেখো এত দূরের মধ্যে, মানে পজেসিভনেসটা কিরকম ভাবে ঝলকানি দিচ্ছে। ওর ওয়াইফ কারোর দিকে তাকিয়ে হাসলে সেটা ওর প্রবলেম, তাই না? চারিদিকে তাকাতো, এধার ওধার দেখাও তার ওয়াইফের সমস্যা, এরকম ব্যাপার। এ বলছে স্যার, ইট ওয়াজ অল ওয়ান, সব একই রকম গো, সব হাসি একই রকম। মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্যাট মিনস তাকে মেবি একটা ব্রুচ দিয়েছিল, ঠিক আছে, বুকে পরে দেখবে ব্রুচ, কোটে পরে, শাড়িতে পরে, ব্রুচ, তো এই ব্রুচ তাকে মেবি দিয়েছিল। তো মাই ফেভার অ্যাট হার ব্রেস্ট, দ্য ড্রপিং অফ দ্য ডে লাইট ইন দ্য ওয়েস্ট, দ্য bough of cherries, some officious fool broke in the orchard for her, the white mule she rode with round the terrace, all and each would draw from her a like approving speech, or blush at least. আমি ওকে
যে ব্রুশটা দিলাম, আমাকে যেভাবে অ্যাপ্রোচ করলো, আমাকে দেখে যেভাবে হাসলো, ব্রুশটা দেওয়ার জন্য খুশি হলো, এই সবেতেই একই রকম খুশি হয়। সূর্য অস্ত যাচ্ছে, তাতেও একই রকম খুশি হচ্ছে। আমারই বাগানের, আমারই কোনো এক চাকর আমারই চেরি এনে তাকে দিল, তাতেও খুশি হয়ে গেল। ছাদেতে হোয়াইট মিউল, অর্চার্ড মানে ফলের বাগান, আর হোয়াইট মিউল মানে হচ্ছে সাদা ঘোড়া। ছাদেতে সে সাদা ঘোড়ায় করে যখন ঘুরতো, ছাদে ঘোড়া নিয়ে ঘুরতো, মেবি হতে পারে তাকে বেরোনোর পারমিশন ছিল না, ঘরের মধ্যেই থাকতে হতো, দ্যাটস ওয়াই ছাদেই ঘোড়া নিয়ে তুমি ঘোরো। তো একটা সাদা ঘোড়ায় চেপে যখন ছাদে ঘুরছে, তখনও তার একই রকম হাসি, একই রকম অ্যাপ্রুভাল দিচ্ছে, অ্যাটলিস্ট অন্ততপক্ষে হাসছে তো, ব্লাশ করছে। ভাই এটা আবার কিরকম? আমি হাজবেন্ড, আমার জন্য আলাদা হাসি থাকবে, লোকের জন্য আলাদা হাসি থাকবে, এ আবার কি ধরনের কথা? শি থ্যাঙ্কড মেন, দেখো পিপল নেই কিন্তু মেন, শি থ্যাঙ্কড মেন, যে লোকেদের থ্যাংক ইউ বলতো, থ্যাংক ইউ জানাতো, গুড, ভালো জিনিস, আমি বলছি না এটা খারাপ, ভালো। বাট থ্যাঙ্ক সাম হাউ, আই নো নট হাউ, কিন্তু এমন কিভাবে থ্যাংক ইউ জানাতো যে আমি জানি না। As if she ranked my gift of a 900 years old name with anybody's gift. আমার দেওয়া গিফট, আমার দেওয়া 900 বছর পুরনো আমার পরিবারের ঐতিহ্য, আমার সারনেম তাকে আমি দিলাম, তার সাথে তুলনা হচ্ছে যে কোনো কারোর যে কোনো কোনো গিফটের। মানে একটা, ভাই আমি ওর হাজবেন্ড, আমি ওকে আমার সব থেকে মূল্যবান আমার সারনেম ওকে দিয়েছি, আমাকে যেরকম ভাবে হাসি দিল, আমি ব্রুচ গিফট করলাম ওকে, আমাকে দেখে যেভাবে হাসলো, একটা চাকরকে দেখেও একই রকম হাসছে, এটা আবার কিরকম জিনিস হয় ভাই? Who would stoop to blame this sort of trifling? এই ধরনের ধোঁকেবাজিকে বা এই ধরনের জালিয়াতিকে থামানোর জন্য কাউকে ঝুঁকতে হতো। কে ঝুঁকবে? চুপ মানে ঝোঁকা, মাথা নত করতে হতো। মানে তাকে যে বলবে তুমি এগুলো করো না, তা তো মাথা নত করে না, মাথা নত করতে হচ্ছে। আমি কেন বলতে যাব, তুমি বোঝো? Even had you skill in speech, which I have not, to make your will quite clear to such an one, and say just this or that and you disgust me, here you miss, or there exceed the mark. আর ইনফ্যাক্ট আপনি ভালো কথা বলতে জানেন। ভাই লোকটা একটা কথা পর্যন্ত বলেনি, ওকে বলতে দে, ওকে বলতেও দিল না একটা কথা, ও একটা কথা পর্যন্ত ওকে বলতে নি, ওকে বলছে আপনি কথা বলতে জানেন, আপনি নিজের পয়েন্টগুলো ক্লিয়ার করতে জানেন, আমি পারি না ভাই অত ভালো কথা বলতে, আমি নিজেই বকে যাচ্ছে প্রথম। ইভেন হ্যাড ইউ স্কিল ইন স্পিচ, আপনি কথা বলতে জানেন, হুইচ আই হ্যাভ নট, আমি পারি না, টু মেক ইউর উইল কোয়াইট ক্লিয়ার টু সাচ অ্যান্ড ওয়ান, মনের ইচ্ছা, আপনার মনের মধ্যে কি কথা আছে সেটা আপনি কাউকে জানাবেন, আপনি বলতে পারেন, আমি পারি না বলতে। জাস্ট দিস অর দ্যাট ইউ ডিসগাস্ট মি, আমি যদি বলতে এটা আমার বলা উচিত ছিল, আমি বলতে চাইছিলাম যে এই যে এটা সেটা, তোমার এই জিনিসগুলো আমার অপছন্দ, হিয়ার ইউ মিস, এই যে ম্যাডাম দেয়ার এক্সিড দ্য মার্ক, তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ, এগুলো আমি বলতে চাইতাম কিন্তু আমি বলতে পারিনি, কেন? তোমার তো কথা বলতে পারি না আমি। কথা বলতে পারিস না, তখন থেকে বকে যাচ্ছে, হ্যাঁ সব কথা তো জাহির করছে, কথা বলতে চাই না, আইরনি এটা। And if she let herself be lessened so, nor plainly set her wits to yours pursuit and made excuse, even ওর তো নিজে বোঝা উচিত ছিল না, ওর তো এগুলো নিজে বোঝা উচিত ছিল, তাই না? এক্সকিউজই তো এগুলো। ইভেন দেন উড বি সাম স্টুপিং, এবার তো তাহলে আমাকে মাথা নত করতে হতো, তাকে বলতে হতো আমাকে, সে যখন নিজে বুঝতে পারছে না। অ্যান্ড আই চোজ নেভার টু স্টুপ, আর আমি সিদ্ধান্ত নিলাম আমি মাথা নত করব না। ও স্যার, শি স্মাইলড, নো ডাউট, ও হাসতো জানেন তো, নিঃসন্দেহ হাসতো। whenever I passed her, যখনই আমি তার পাশ দিয়ে যেতাম ও হাসতো। বাট হু পাসড উইদাউট
মাচ দ্য সেম স্মাইল, কিন্তু পাশ দিয়ে যে যেত তাকেও সেম একই হাসি। দিস গ্রিউ, এটা তো বেড়েই চলেছে। আই গেভ কমান্ডস, আমি অর্ডার দিলাম। দেন অল স্মাইলস স্টপ টুগেদার, সব হাসি তারপর থেমে নাকি যে ফেললো তাকে। এই লোকটাকে বলছে আমার বউকে, আমার বউ হাসতো, আমার বউয়ের হাসি খুশি সব বলে আমি বউকে মেরে দিলাম। আলাদাই সাইকোপ্যাথ লাভার ভাই। দেয়ার শি স্ট্যান্ডস, আর এই যে দেখুন দাঁড়িয়ে আছে অ্যাজ ইফ আ লাইফ, যেন মনে হচ্ছে জীবন্ত। উইল প্লিজ ইউ রাইজ, আচ্ছা চলুন তাহলে এবার উঠি নাকি। উইল মিট দ্য কোম্পানি বিলো দেন, বাকিরা নিচে দাঁড়িয়ে রয়েছে, তাদের সঙ্গে দেখা করতে হবে তো। তখন আরো কি বুঝতে পারলাম, নিচে আরো লোকজন দাঁড়িয়ে আছে, এসছে। আর রিপিট the count, your master's known munificence is ample warrant that no just pretense of mine for dowry will be disallowed. সিরিয়াস এসব লোককে না পেটাতে ইচ্ছে করে। কি বলছে, আমি বলছি, আমি আবার বলছি, ওই যে আপনার যে কাউন্ট আছেন না, আপনার মাস্টার, মানে কোন কাউন্টের কথা বলছে, কাউন্ট অফ টাইরল কে ফার্ডিনান্ড দ্য সেকেন্ডের কথা বলা হচ্ছে। তো আপনার যে কাউন্ট রয়েছে, ওই কাউন্ট আপনার এতই ভালো মানুষ, আর আমি যতই ডাউরির জন্য পণের জন্য না 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 করি, উনি কি আমার কথা শুনবেন? বলুন না, শুনবেন? শুনবেন না? ডাউরি দেবেন আমাকে, তার মানে আমাকে ডাউরিটা দে, পণটা দে আমাকে। দো হিজ ফেয়ার ডটার সেলফ, না যদিও দেবে তার মেয়ের জন্য, আমার লাগবে না। মানে পিওর ভিখারি কথাবার্তা এগুলো, ঠিক আছে? এই পঞ্চায়েত যে লোকগুলো বলে না, দেখুন যা দেবেন আপনার মেয়েকেই তো দেবেন, হয় পিওর ভিখারি, আমি এই টার্মটা ইউজ করছি। Though his fair daughter's self, as I vowed, as starting is my object. Nay, we'll go together down, sir. না চলুন এবার আমরা নিচে যাই। নোটিস, নেপচুন দো taming a seahorse, though a rarity, which claws of Innsbruck cast in bronze for me. এখানে দেখো একটা ছবি রয়েছে, সি গড নেপচুনের ছবি, এটা রোমান সি গড নেপচুনের ছবি। সে কি করছে, একটা সি হর্সকে সে লাগাম দিয়ে রেখেছে, ঠিক আছে? সে কি বলছে, এই যে দেখুন না এই স্ট্যাচুটা, কি সুন্দর না মূর্তিটা, এটা আমাকে ক্লজ অফ ইন্সবার্গ বানিয়ে দিয়েছে আমার জন্য স্পেশালি। চট করে দেখা যায় না, এটাও ইমেজারি, সিম্বলিজম, যে তোর মেয়েকেও আমি এইভাবেই দমিয়ে রাখবো, এইভাবে এই নেপচুন তার সি হর্সটাকে দমিয়ে রেখে, ঠিক আছে? তার মানে মেয়েটাকে আমি এইভাবেই দমন করে রাখবো, ঠিক আছে? চলো, তো বেসিক্যালি আজকে ক্লাস এখানেই এন্ড করলাম। যদি কোথাও বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সোমবারের ক্লাসগুলো তোমরা কেউ মিস করো না। আর তোমরা যদি কেউ অনলাইন ক্লাসেস জয়েন করতে চাও, নিচে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, অলরেডি ক্লাসেস স্টার্ট হয়ে গেছে। আরও অনেকে মেসেজ করছিলে যে স্যার অ্যাপেতে কি কি ফিচার্স রয়েছে, কি কিভাবে জয়েন করব, সেটা নিয়ে একটা খুব তাড়াতাড়ি ভিডিও আসছে। আর আরও একটা খুব ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কাজ চলছে, খুব তাড়াতাড়ি আসবে, এখন রিভিল করব না। চলো, তো আজকে পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।